আমাদের গ্রাম সুখপুর। এখানে সকাল হয় গমের ঘ্রাণ আর পাখির কলরবে। এখানে সবাই সবাইকে চেনে, সবাই বিশ্বাস করে একে অপরকে। কিন্তু সেই বিশ্বাস যখন মিথ্যার চাদরে ঢাকা পড়ে, তখন কি ঘটে? এক সৎ কৃষক রফিক আর তার কষ্টার্জিত ফসল, এক ধূর্ত ব্যবসায়ী শফিক আর তার লোভের ফাঁদ। যখন ন্যায় বিচার হুমকির মুখে পড়ে, তখন কি কেবল একজন বিচারকের রায় যথেষ্ট, নাকি সত্যের জয় হয় সাধারণ মানুষের বুদ্ধিতে? রফিক সকালে ঘুম থেকে উঠে তার মাটির বাড়ির সামনে রাখা গমের বস্তা দেখতে গেল। সে একটি বস্তায় হাত রেখে তার স্ত্রীকে বলল, আজ বাজারের দিন, আজ আমরা ঋণ শোধ করে দেব। সে সারা মাস ধরে কষ্ট করে গমের দানাগুলো ফলিয়েছিল, যা এখন উজ্জ্বল দেখাচ্ছে। সে তার গাধার পিঠে বস্তাগুলো ভালোভাবে বেঁধে যাত্রা শুরু করল। বাজারের প্রবেশদ্বারে বিক্রেতাদের আওয়াজ এবং খাবারের গন্ধে সে মুগ্ধ হল। রফিক একটি মাদুর পেতে গমের বস্তাটি ঢেলে দিল। মানুষ তার চারপাশে জড়ো হল। গ্রামের সবচেয়ে কুখ্যাত ব্যবসায়ী শফিক তার কালো পোশাক পরে তার দিকে এগিয়ে এলো। সে হেসে বলল, আমি শুনেছি তোমার গম খুব ভালো, তুমি যদি চাও আমি সব কিনে নিতে পারি। রফিক বলল, বাজারে যে দাম সেই দামেই বিক্রি হবে। শফিক ঝুঁকে গমের দানাগুলোর মধ্যে দিয়ে তার হাত চালাল এবং বলল, আজ বাজার মন্দা। একজন ক্রেতা তাকে থামিয়ে বলল, ভালো গমের কোনো মন্দা হয় না। শফিক এই মন্তব্যে কোনো পাত্তা দিল না এবং বাজার দরের চেয়ে কম দাম বলল, যা রফিক প্রত্যাখ্যান করল। 1 ঘন্টা পর শফিক 2 জন শ্রমিক নিয়ে ফিরে এলো। সে দাম কিছুটা বাড়ালো আর রফিকও রাজি হল। শর্ত ছিল সবার সামনেই ওজন করা হবে। পাল্লায় বস্তাগুলো মাপা হলো, টাকা লেনদেন হলো, সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল। ভিড়ের মধ্যে একজন অচেনা যুবক এসে 1 মুঠো গম নিয়ে তার ব্যাগে লুকিয়ে ফেলল। শুধু বাজারের আমিন তা দেখতে পেল। কেনাবেচা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যুবকটি চিৎকার করে বলল, এই গমে বালি মেশানো আছে। সে বস্তাটি সবার সামনে রাখল এবং ঘন ধুলো উড়ে আসলো। শফিক দ্রুত এগিয়ে এসে জোরে চিৎকার করে বলল, এটা একটা কেলেঙ্কারি, রফিক ভেজাল গম বিক্রি করছে। রফিক শান্তভাবে বলল, এটা মিথ্যা অভিযোগ। যুবকটি বলল, আমি কিছুক্ষণ আগে আপনার কাছ থেকে গম নিয়েছি। বাজারের আমিন পরামর্শ দিলেন যে বিরোধটি বিচারকের কাছে নিয়ে যাওয়া হোক এবং রায় না হওয়া পর্যন্ত গম গুদামে রাখা হোক। সবাই রাজি হল। আদালতের পথে রফিক তার মাথায় পুরো ঘটনাটি পুনরায় সাজানোর চেষ্টা করল। শফিকের বস্তাগুলোর চারপাশে অপ্রয়োজনীয় ঘোরাফেরা, শ্রমিকদের হঠাৎ আগমন এবং যুবকটির অপ্রত্যাশিত উপস্থিতি। সে তার পকেট থেকে একটি শস্যদানা বের করে দাঁত দিয়ে ভাঙল এবং একটি অদ্ভুত হালকা ঘষা শব্দ শুনতে পেল। সে মনে মনে ভাবল, বালি। আদালত একটি সাদা গম্বুজ বিশিষ্ট ভবন। মঞ্চের ওপর একজন বিচারক নাসির বসেছিলেন, যিনি তার ন্যায় ও কঠোরতার জন্য পরিচিত। বাজারের আমিন ঘটনাটি বর্ণনা করলেন। বিচারক রফিকের দিকে তাকিয়ে বললেন, তুমি কি বালিসহ গম বিক্রি করছো? রফিক বলল, আমি আল্লাহর নামে কসম করছি আমি ভেজাল দেইনি, আমার মনে হচ্ছে এটা একটা ষড়যন্ত্র। বিচারক বললেন, আমরা অনুমানের ওপর ভিত্তি করে রায় দেই না, প্রমাণ কোথায়? শফিক বলল, আমরা আমাদের নিজের চোখে বালু দেখেছি, যে বস্তাটি আমরা নিয়েছি তাতে। বিচারক সেই বস্তার কথা জানতে চাইলেন। বাজারের আমিন বললেন যে সেটি এবং কেনা বাকি গমগুলো গুদামে আছে। বস্তাটি আনা হলো এবং বিচারকের সামনে রাখা হলো। শফিক তার হাত বস্তার মধ্যে ঢুকিয়ে 1 মুঠো গম তুলল আর তাতে ভারী ধুলো উঠতে লাগল। ফিসফিসানি শুরু হলো। বিচারক রফিকের দিকে ফিরে বললেন, তুমি কি এটা অস্বীকার করছো? রফিক বলল, আমি অস্বীকার করি যে এটা আমার কাজ। আমি একটি সহজ পরীক্ষার প্রস্তাব করছি, বালু, জল এবং চালনি। বিচারক বললেন, ব্যাখ্যা করো। রফিক বলল, আমরা বিতর্কিত বস্তা, আমার নিজের বস্তা এবং যারা আমার কাছ থেকে কিনেছে তাদের থেকে নমুনা নেব। তারপর সেগুলোকে পরিষ্কার জলে ফেলে চালনির মধ্য দিয়ে চালাবো। খাঁটি দানা ডুবে যাবে এবং ভেসে উঠবে, আর বালু দ্রুত নিচে গিয়ে জল ঘোলা করে দেবে। বিচারক তার লেখককে বললেন, জল ও চালনির পরীক্ষা পরিচালনার সিদ্ধান্ত নথিভুক্ত কর। তারপর তিনি লোকদের জিজ্ঞাসা করলেন, আজ রফিকের কাছ থেকে কে কে কিনেছেন? 3 জন পুরুষ এবং 1 জন মহিলা এগিয়ে এলেন। তারা তাদের অবশিষ্ট কেনা গম হস্তান্তর করলেন। একজন কর্মচারী একটি জলের পাত্র, একটি কাচের বাটি এবং একটি চালনি নিয়ে এলেন। শুরু করার আগে রফিক বিতর্কিত বস্তাটির দিকে ঝুঁকে একটি শস্যদানা তুলে নিল, যা কাচের প্লেটে ঘষলে একটি স্পষ্ট শব্দ হল। সে বিচারককে দেখালো, যার চোখ ঝলমল করে উঠল। শফিক জোরে বলল, এমনকি যদি একটি নির্দিষ্ট বস্তায় বালু থাকেও, কে গ্যারেন্টি দেবে যে তুমি ইচ্ছাকৃতভাবে মেশাওনি এবং এখানে বা সেখানে বেশি পরিমাণ বালু নেই? একজন ক্রেতা অভিযোগ করেছে, এটাই চূড়ান্ত প্রমাণ।
একজন পুরুষ হাত তুলে বলল, আমি আজ সকালে 1 কিলোগ্রাম কিনেছিলাম এবং আমি যা দেখেছি তাতে কোনো বালু নেই। সে তার গমের একটি অংশ কর্মচারীকে দিল। মহিলা এবং অন্য দুজন পুরুষও একই কাজ করল। বিচারক একটি বিস্তারিত কার্যবিবরণীর নির্দেশ দিলেন। বস্তাগুলো সিলমোহর করা হবে এবং প্রতিটি নমুনার উৎস লেখা হবে। তারপর তিনি শফিকের দিকে ফিরে বললেন, তুমি কি তোমার শ্রমিকদের দায়িত্ব নেবে? শফিক নার্ভাসভাবে বলল, আমি তাদের দায়িত্ব নিচ্ছি। লেখক এই কথাটি হুবহু নথিভুক্ত করলেন। বিচারক রফিককে বললেন, বিতর্কিত বস্তার নমুনা দিয়ে শুরু কর। রফিক চামচ হাতে নিল, কিন্তু শস্যদানা ফেলার আগে সে অনুমতি চাইল। আমি অনুরোধ করছি যে এই যুবক এবং শফিকের একজন শ্রমিক তাদের হাত পাত্রের ওপর রেখে ঝেড়ে ফেলুক। ভেজাল শুধুমাত্র শস্যে লেগে থাকে না। একটি ভারী নীরবতা নেমে এলো। বিচারক যুবকটির দিকে তাকিয়ে বললেন, যেমন বলা হয়েছে তেমন কর। যুবকটি এবং শ্রমিক তাদের হাত বাড়ালো। যুবকটি এক মুহূর্ত ইতস্তত করল, তারপর তার হাত পাত্রের ওপর উল্টো করল। সূক্ষ্ম চকচকে ধুলো ছড়িয়ে পড়ল, আর শ্রমিকের আঙুলের ফাঁক দিয়ে ছোট ছোট দানাদার কিছু পড়ল, যা লবণের মতো দেখাচ্ছিল। বিচারক হঠাৎ করে তার হাত তুলে বললেন, থেমে যাও। তিনি কাছে গিয়ে কর্মচারীকে একটি কালো কাগজ আনতে বললেন। তিনি তাতে দানাগুলো ছড়িয়ে দিলেন এবং সেগুলো হলুদ বালি বা বালির দানার মতো দেখা গেল। বিচারক শ্রমিকের দিকে ফিরে বললেন, এটা কোথা থেকে এলো? লোকটি ইতস্তত করে বলল, বাজার থেকে, ধুলো থেকে। বিচারক বললেন, ধুলো এভাবে জমাট বাঁধে না। রফিক বলল, মাননীয় বিচারক, যদি অনুমতি দেন আমি আপনাকে অন্য কিছু দেখাতে চাই। এই বালু বাজারের রাস্তার নয়, এর গন্ধ নদীর বালির মতো। যদি কেউ ওজন বাড়ানোর জন্য এটিকে গমের সঙ্গে মিশিয়ে থাকে তাহলে এর রং এই বস্তার মতো ঘোলাটে দেখাবে। বিচারক বললেন, ইঙ্গিত যথেষ্ট, পরীক্ষা শুরু করা যাক। পাত্রটি জলে পূর্ণ করা হলো। রফিক বিতর্কিত বস্তা থেকে কিছু শস্য ফেলল। জল সঙ্গে সঙ্গেই ঘোলা হয়ে গেল এবং পাত্রের তলায় ভারী দানার ঝলক দেখা গেল। চালনি চালানো হলো আর তাতে পরিষ্কার বালু আটকে গেল। লেখক ফলাফল নথিভুক্ত করলেন। তারপর তিনি একজন ক্রেতার নমুনা নিলেন। যখন তিনি এটি জলে ফেললেন, জল প্রায় পরিষ্কার রইল এবং চালনিতে কেবল সূক্ষ্ম খোসা আটকে গেল। তিনি রফিকের মূল বস্তার একটি নমুনার সঙ্গেও একই কাজ করলেন এবং ফলাফল ক্রেতাদের নমুনার মতোই এলো। শফিকের মুখে একটি বিরক্তির চিহ্ন ফুটে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, হয়তো এই বস্তাটি পরে দূষিত হয়েছে, সন্দেহ এখনও রয়ে গেছে। বিচারক বললেন, প্রমাণের মাধ্যমে সন্দেহ দূর হয়, আর এখন পর্যন্ত প্রমাণ বলছে যে বালু রফিকের গমের সাধারণ অংশ নয়। তারপর তিনি বাজারের আমিনকে জিজ্ঞাসা করলেন, আজ তুমি কিছু দেখেছ? আমিন বললেন, আমি একজন অপরিচিত যুবককে এক মুঠো শস্য নিয়ে ব্যাগে রাখতে দেখেছি, তখন আমি বুঝতে পারিনি। বিচারক যুবকটির দিকে ফিরে বললেন, তুমি কোথা থেকে এসেছো এবং কে তোমাকে পাঠিয়েছে? যুবকটি বিচলিত হয়ে বলল, আমি এই গ্রামের বাইরের লোক, আমি শুধু কিনতে এসেছিলাম। বিচারক কঠোরভাবে জিজ্ঞাসা করলেন, যদি তাই হয় তাহলে তুমি অন্য বিক্রেতার কাছ থেকে কেন কিনলে না? বাজার তো বিক্রেতায় পূর্ণ। এবং কেন তুমি তোমার ছোট ব্যাগে বালু রেখে দিলে? যুবকটি চুপ করে রইল এবং ইতস্তত করল। আমি ভেবেছিলাম আমার প্রমাণের দরকার হবে, সে বলল। বিচারক কপট হাসি দিয়ে বললেন, কে তোমাকে শেখাল যে বিচারক সংরক্ষিত প্রমাণ ছাড়া রায় দেন না? এই কৌশল শুধুমাত্র তারাই জানে যারা এর আগে আদালতের মুখোমুখি হয়েছে। যুবকটি শ্বাসরুদ্ধ অনুভব করল এবং মাথা নিচু করল। এই মুহূর্তে রফিক এগিয়ে বলল, মাননীয় বিচারক, যদি আমাকে একটি কথা বলার অনুমতি দেন। আমি বিতর্কে পারদর্শী নই, কিন্তু আমি আমার জীবন মাটির সঙ্গে কাটিয়েছি এবং শস্যকে আমার সন্তানদের মতোই চিনি। এই বস্তার বালু বাজারের মাটি নয়, বরং নদীর বালু। আমি প্রায় নিশ্চিত যে যে কেউ এটি মিশিয়েছে সে এটি একটি বিশেষ ব্যাগে করে এনেছে, তা না হলে আমার মাদুরের পিছনে ব্যাগটি কিভাবে পাওয়া গেল? বিচারক বললেন, তুমি ঠিক, ব্যাগটি পাওয়া গেছে, এখন আমাদের জানতে হবে কে এটি সেখানে রেখেছিল। উপস্থিত একজন বয়স্ক ব্যক্তি এগিয়ে এসে বললেন, মাননীয়, আমি রফিকের কাছেই ছিলাম। আমি দেখেছি শ্রমিকরা বস্তাগুলো অস্বাভাবিক দ্রুততার সঙ্গে তুলছিল। তারপর এই যুবক তাদের কাছে এলো। তখন আমি কোনো সন্দেহ করিনি, কিন্তু এখন মনে হচ্ছে তারা ষড়যন্ত্র করছিল। শফিকের মুখ বদলে গেল। সে চিৎকার করে বলল, আল্লাহকে ভয় কর, তোমরা কিভাবে সম্মানিত ব্যবসায়ীদের এভাবে অভিযুক্ত করো? আমি বহু বছর ধরে সততার জন্য পরিচিত। বিচারক শীতলভাবে উত্তর দিলেন, সম্মান পরীক্ষার সময় জানা যায় এবং আমরা এখন সেই পরীক্ষার মধ্যে আছি। তারপর তিনি সাক্ষীদের উপস্থিতিতে শফিকের বাড়ি এবং গুদাম তল্লাশি করার নির্দেশ দিলেন, যাতে কোনো প্রমাণ পাওয়া যায় বা না যায়।
শফিক বিচলিত হয়ে পড়ল, কিন্তু সে প্রত্যাখ্যান করতে পারল না। বিচারকের দল শফিকের বাড়ির দিকে রওনা হল। আদালত কক্ষ শান্ত হয়ে গেল। রফিক মাথা নিচু করে প্রার্থনা করছিল। 1 ঘন্টা পর সেই লোকেরা একটি কাঠের বাক্স নিয়ে ফিরে এলো। তারা সেটিকে সবার সামনে খুলল, আর ভেতরে নদীর বালির কয়েকটি ছোট ব্যাগ সাবধানে লুকানো ছিল। লোকেরা চিৎকার করে বলল, এই তো প্রমাণ, সে এই গরিব কৃষককে প্রতারিত করতে চেয়েছিল। শফিক তার রং পরিবর্তন করল এবং নির্দোষতার ভান করার চেষ্টা করল। এই বালু আমার কাছে বহু বছর ধরে আছে, আমি এটা নির্মাণের কাজে ব্যবহার করি, এতে কোনো অপরাধ নেই। বিচারক আবার হাসলেন এবং বললেন, হতে পারে, কিন্তু কেন এটা ছোট বাক্সে লুকানো আছে? কেন এটা বাজারে আনা হয়েছে? এবং কেন ঠিক একই রকম বালু বিতর্কিত বস্তায় পাওয়া গেল? তারপর তিনি শ্রমিকদের দিকে ফিরে বললেন, সত্য বলো, কারণ মিথ্যা বলার চেয়ে সত্য বলা সহজ। তোমাদের মধ্যে কে বালু মিশিয়েছিল? প্রথম জন মাথা নিচু করল, দ্বিতীয় জন কেঁদে উঠল এবং বলল, বিচারক, শফিক আমাদের রফিককে প্রতারক দেখানোর জন্য এবং তার নিজের পণ্য বিক্রি বাড়ানোর জন্য রফিকের বস্তায় 1 মুঠো বালু দিতে বলেছিল। আমি চাপ সহ্য করতে পারিনি, তাই আমি এটা করেছি। আদালতে শোরগোল শুরু হলো। কেউ কেউ বলল, কেলেঙ্কারি। অন্যরা বলল, কিভাবে তারা এমন কৌশল করে কৃষকদের ক্ষতি করতে পারে? বিচারক শফিকের দিকে তাকিয়ে বললেন, তোমার শ্রমিক যা বলছে তা কি তুমি অস্বীকার করো? শফিক কেঁপে উঠল, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলল, সে মিথ্যা বলছে, সে নিজেকে বাঁচানোর জন্য আমাকে ফাঁসাতে চাইছে। বিচারক বললেন, তাহলে আমরা তার সততা পরীক্ষা করব। শ্রমিক, তোমার কি কোনো চিহ্ন আছে যা প্রমাণ করে তুমি এটা করেছ? শ্রমিক বলল, হ্যাঁ, শফিক আমাকে একটি নির্দিষ্ট বস্তায় বালু রাখতে বলেছিল, যা পূর্ব দিক থেকে 3য় বস্তা ছিল। আমি তার সামনে এটা করেছিলাম এবং সে নিজের চোখে তা দেখেছিল। বিচারক বস্তাগুলো গণনা করার নির্দেশ দিলেন। পূর্ব দিক থেকে 3য় বস্তাটিই ছিল বিতর্কিত বস্তাটি। শফিক জায়গায় জমে গেল এবং তার কণ্ঠস্বর নিচু হয়ে গেল। মামলা শেষ হয়ে গেছে, কিন্তু বিচারক তখনও তার রায় ঘোষণা করেননি। তিনি বললেন, একটু অপেক্ষা করো। বিচার কেবল একজন শ্রমিকের স্বীকারোক্তি এবং একজন কৃষকের ভয়ে সন্তুষ্ট হতে পারে না। আমরা চূড়ান্ত নিশ্চিতীকরণ চাই। তিনি তার লেখককে যা ঘটেছে তা সাবধানে নথিভুক্ত করতে বললেন এবং সবার সামনে পরীক্ষাটি পুনরায় করার নির্দেশ দিলেন। বিতর্কিত 3য় বস্তা এবং অন্যান্য বস্তা থেকে নমুনা নেওয়া হলো এবং আবারও জল ও চালনির মাধ্যমে পরীক্ষা করা হলো। ফলাফল আগের চেয়েও স্পষ্ট ছিল। শুধুমাত্র 3য় বস্তায় প্রচুর পরিমাণে বালু ছিল। তখন বিচারক উঠে দাঁড়ালেন এবং বললেন, আদালতের সকলের শোনার জন্য বলছি, এটা প্রমাণিত হয়েছে যে ভেজাল গম রফিকের কাজ নয়, বরং একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। সমস্ত প্রমাণ নির্দেশ করছে যে ব্যবসায়ী শফিক এবং তার লোকজনই এর পরিকল্পনাকারী। তারপর তিনি শফিকের দিকে তাকিয়ে বললেন, যদি তোমার শেষ কিছু বলার থাকে তবে বলো। শফিক দীর্ঘক্ষণ চুপ করে থাকল, তারপর নত হয়ে বলল, আমি ভুল করেছি বিচারক। আমি আমার প্রতিদ্বন্দ্বীকে নিচে নামাতে চেয়েছিলাম, কিন্তু আমারই পতন হলো। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। এতে জনগণের মধ্যে সন্তুষ্টির আওয়াজ উঠল। শাস্তি, তাকে শাস্তি দেওয়া উচিত। বিচারক হাত তুলে নীরবতা পালন করতে বললেন, শাস্তি রাগের দ্বারা নির্ধারিত হয় না, বরং ন্যায় বিচারের দ্বারা হয়। আমরা পরবর্তী অধিবেশনে রায় দেব এবং রফিকের সুনাম এবং ফসলের জন্য তাকে যে ক্ষতিপূরণ দিতে হবে তা নির্ধারণ করব। তারপর তিনি রফিকের দিকে ফিরে বললেন, তুমি নির্দোষ প্রমাণিত হয়েছ এবং তোমার বুদ্ধিমত্তা প্রমাণিত হয়েছে, কিন্তু আমাদের এখনও তোমার অধিকার সম্পূর্ণরূপে ফিরিয়ে দিতে হবে। রফিক আনন্দের অশ্রু নিয়ে বিচারককে ধন্যবাদ জানালো এবং বলল, আমার ওপর থেকে অবিচার দূর হয়েছে, এটাই আমার জন্য যথেষ্ট। বাকিটা আপনার হাতে মাননীয়। বিচারক হাসলেন এবং আদালত স্থগিত করার নির্দেশ দিলেন। সেই সন্ধ্যায় বিচারক নাসির তার বাড়িতে বসে চিন্তা ভাবনা করছিলেন। তিনি মনে মনে বললেন, এই ব্যবসায়ীদের যদি কোনো বিচার না হয় তবে তারা মানুষের জীবন নষ্ট করবে। রায় এমন হওয়া উচিত যা অন্যদের জন্য একটি শিক্ষা হয়। শফিক তার বাড়িতে ফিরে গেল বিধ্বস্ত হয়ে। গ্রামের মানুষের মুখোমুখি হওয়ার সাহস তার ছিল না, যারা এখন তাকে প্রতারক এবং বিশ্বাসঘাতক হিসেবে ফিসফিস করে বলছিল। রফিক তার মাথা উঁচু করে তার বাড়িতে ফিরে এলো, কিন্তু সে অনুভব করল যে লড়াই এখনও শেষ হয়নি। শফিকের চোখে এমন কিছু ছিল যা তাকে বলল যে এই লোকটি সহজে হাল ছাড়বে না। রাতে যখন সে তার স্ত্রী আমিনার সঙ্গে বসেছিল, সে বলল, আল্লাহকে ধন্যবাদ যে তোমাকে বাঁচিয়েছেন, কিন্তু সতর্ক থেকো রফিক,
একজন প্রতারক একবার ব্যর্থ হলে সে আরেকটি ষড়যন্ত্র করতে পারে। রফিক দীর্ঘ শ্বাস ফেলে বলল, তুমি ঠিক, কিন্তু আমি বিশ্বাস করি যে সত্যের পক্ষে যদি কেউ থাকে তাহলে মিথ্যা কখনো জিততে পারে না। বাজারে লোকেরা কয়েক দিন ধরে এই ঘটনা নিয়ে কথা বলতে থাকল। কেউ কেউ রফিকের বুদ্ধিমত্তা এবং তার জল ও চালনির সহজ পরীক্ষায় মুগ্ধ হয়েছিল। অন্যরা ব্যবসায়ী শফিকের তার সুনামের সঙ্গে এমন ঝুঁকি নেওয়ার সাহসে অবাক হয়েছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সবাই বুঝতে শুরু করল যে বিচারকের চোখ খুনায় না এবং বিচারক নাসির সত্যের প্রতি অবিচল থাকেন। তবে গল্পটি এখানেই শেষ হয়নি। পর্দার আড়ালে শফিক আরও বিপজ্জনক কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছিল। সেই রাতে রফিক তার ঘুমন্ত সন্তানদের দিকে তাকিয়ে তার বাড়িতে বসেছিল। তার মন উদ্বেগে ভরেছিল, তবে তার নিজের জন্য নয়, কারণ প্রতারণা ধরা পড়েছিল। তার ভয় ছিল যে বিচারক যদি শাস্তি কম দেন তাহলে শফিক আরও শক্তিশালী ও ভয়ঙ্কর হয়ে ফিরে আসতে পারে। তার স্ত্রী আমিনা তাকে বলল, ধৈর্য ধরো, বিচারক ন্যায়ের সঙ্গে আপোষ করবেন না। কাল তুমি এমন কিছু দেখবে যা তোমার মনকে শান্ত করবে। সে মাথা নাড়ল এবং বলল, আমি তাই আশা করি। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই বিচারালয়ের প্রাঙ্গণ লোকে লোকারণ্য হয়ে গেল। কৌতূহলী, বিক্রেতা, কৃষক এবং অন্যান্য ব্যবসায়ীদের মুখ ছিল সেখানে, যারা ভয় পাচ্ছিল যে সন্দেহ তাদের দিকেও ছড়িয়ে পড়তে পারে। কক্ষের মাঝখানে বিচারক নাসির তার স্বাভাবিক গাম্ভীর্য নিয়ে বসেছিলেন। তার পাশে লেখক এবং কর্মচারী ছিলেন। কর্মচারী পক্ষগুলোকে ডাকলেন। রফিক দৃঢ় পায়ে প্রবেশ করল। তারপর শফিক এলো। তার চেহারায় রাত জাগা এবং উদ্বেগের ছাপ ছিল। তার পিছনে 2 শ্রমিক ছিল। তাদের একজন মাথা নিচু করেছিল। বিচারক উঠে দাঁড়ালেন এবং বললেন, আমরা আজ এখানে একত্রিত হয়েছি গ্রামের বাজারে ঘটে যাওয়া প্রতারণার মামলার নিষ্পত্তি করতে। আমরা সাক্ষ্য শুনেছি, প্রমাণ দেখেছি এবং সবার সামনে নমুনা পরীক্ষা করা হয়েছে। একজন শ্রমিক যা ঘটেছে তা স্বীকার করেছে। এখন শুধু চূড়ান্ত রায় বাকি। বিচারক তার হাত তুলে লেখককে ইঙ্গিত করলেন। প্রথমে কৃষক রফিককে তার বিরুদ্ধে আনীত প্রতারণার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হলো এবং তার সুনাম ও মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য এটি সবার সামনে ঘোষণা করা হলো। দ্বিতীয়ত, ব্যবসায়ী শফিককে তার প্রতিপক্ষের সুনাম নষ্ট করতে এবং পাল্লায় হেরফের করার জন্য গমের সঙ্গে বালু মেশানোর ষড়যন্ত্রের অপরাধে দোষী সাব্যস্ত করা হলো। তৃতীয়ত, শফিককে রফিককে আর্থিক ও নৈতিক ক্ষতির জন্য ক্ষতিপূরণ হিসেবে বাজারে সেই দিনে বিক্রি করা পণ্যের দামের দ্বিগুণ অর্থ দিতে বাধ্য করা হলো। চতুর্থত, শফিকের দোকানটি 1 বছরের জন্য বন্ধ থাকবে এবং তার সততা প্রমাণিত না হওয়া পর্যন্ত তার কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। পঞ্চমত, 2 শ্রমিককে সবার সামনে 10টি করে বেত্রাঘাত করে শাস্তি দেওয়া হবে এবং তারা 1 মাস বাজারে ব্যবসা করতে পারবে না, কারণ তারা প্রতারণায় অংশ নিতে রাজি হয়েছিল। বিচারক একটু চুপ করলেন, তারপর শক্তিশালী কণ্ঠে বললেন, খাদ্যদ্রব্যে প্রতারণা একটি গুরুতর অপরাধ, কারণ এটি সকল মানুষের জীবনকে আঘাত করে, আর যে মানুষের খাদ্যকে আঘাত করে সে তাদের হৃদয়কেও আঘাত করে। এতে জনগণের মধ্যে সন্তুষ্টির আওয়াজ উঠল। ভালো বলেছ বিচারক, ন্যায় বিচার জয়ী হোক। রফিকের চোখে জল ভরে উঠল এবং সে মাথা নিচু করে বলল, আপনি আমাকে একটি বড় অবিচার থেকে বাঁচিয়েছেন। বিচারক তার দিকে ফিরে বললেন, রফিক, তুমি কেবল নিজের জন্য লড়াই করনি, তুমি এই দেশের প্রতিটি সৎ কৃষকের জন্য লড়াই করেছ। প্রমাণ উদ্ঘাটনে তোমার বুদ্ধিমত্তাই সত্যের পথ প্রশস্ত করেছে। শফিক ভেঙে পড়ল এবং হতাশ দেখালো। সে কথা বলার চেষ্টা করল, কিন্তু বিচারক তাকে থামিয়ে দিয়ে বললেন, দেরিতে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। কাজগুলো উদ্দেশ্য দ্বারা নির্ধারিত হয় এবং তোমার উদ্দেশ্য ছিল দূষিত। এই শাস্তি তোমার এবং অন্যান্যদের জন্য একটি শিক্ষা হোক। লোকেরা আদালত কক্ষ থেকে বেরিয়ে রায় নিয়ে কথা বলতে থাকল। কেউ কেউ মনে করল শাস্তি খুব কঠোর, অন্যরা বলল এটি সামান্য, কারণ লোকটি সবার জীবিকা ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু সবাই একমত ছিল যে বিচারক নাসির কোনো ভুল করেননি। রফিক তার মাথা উঁচু করে বাড়িতে ফিরে এলো। তার সন্তানরা উল্লাস করে তাকে স্বাগত জানালো এবং তার স্ত্রী আনন্দের অশ্রু নিয়ে তাকে জড়িয়ে ধরল। সে তাদের মাঝে বসে বলল, আজ শুধু আমার বিজয় নয়, সত্যের বিজয়। আল্লাহ বিচারক নাসিরকে রক্ষা করুন এবং আমাদের সবসময় সৎ মানুষদের মধ্যে রাখুন। শফিক ভেঙে পড়া অবস্থায় আদালত থেকে বেরিয়ে এলো। তার কিছু সমর্থক তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল, কিন্তু সে তাদের দূরে ঠেলে দিল। সে তার খালি দোকানে বসে স্তূপ করা বস্তাগুলোর দিকে তাকাল এবং মনে করল কিভাবে সে মানুষকে প্রতারিত করত, এই ভেবে যে অর্থ তাকে রক্ষা করবে। এখন তার কাছে শুধুমাত্র লজ্জা রয়ে গেছে।
পরের দিন ব্যবসায়ীরা বাজারে একত্রিত হল এবং বলল, আজ থেকে আমরা শুধু ন্যায় বিচারের পাল্লা দিয়ে কেনাবেচা করব, কারণ এখন চোখ খুলে গেছে। অন্য একজন উত্তর দিল, হ্যাঁ, বিচারক আমাদের একটি অবিস্মরণীয় শিক্ষা দিয়েছেন। দিন কাটতে থাকল। রফিক তার জমি চাষ এবং বীজ বপনে ফিরে গেল, কিন্তু এইবারে সে আগের চেয়ে বেশি সম্মান পাচ্ছিল। মানুষ তার কাছ থেকে গম কিনতে আসত, কারণ সে প্রমাণ করেছে যে সে একজন সৎ কৃষক। এক রাতে সে তার সন্তানদের সঙ্গে চাঁদের আলোয় বসে বলল, সব সময় মনে রাখবে, সততাই সবচেয়ে মূল্যবান জিনিস। একজন সৎ মানুষকে হয়তো কখনো প্রতারিত করা যায়, কিন্তু শেষ পর্যন্ত সে বিজয়ী হয়। কিন্তু একজন মিথ্যাবাদী এবং প্রতারক, যতই সে ওপরে উঠুক না কেন, সে পড়ে যাবে। তার সন্তানরা হাসল এবং তার কথাগুলো তাদের হৃদয়ে গেঁথে নিল। এভাবে গল্পটি শেষ হল, শুধুমাত্র রফিকের বিজয় দিয়ে নয়, বরং মিথ্যার ওপর সত্যের বিজয় দিয়ে। আর বিচারক নাসিরের নাম ন্যায় ও সম্ভ্রমের জন্য মানুষের মধ্যে স্মরণীয় হয়ে রইল। তারা বলতো, বিচারক নাসিরের সময়ে কোনো প্রতারক ছিল না এবং কোনো সৎ কৃষকের ভয় ছিল না। এই ঘটনাটি গ্রামের মানুষ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে একটি শিক্ষা হিসেবে বলতো যে ন্যায় বিচার কখনো ঘুমায় না, এবং একটি কৌশল হয়তো 1 ঘন্টার জন্য সফল হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়। কিন্তু একজন মিথ্যাবাদী এবং প্রতারক, যতই সে ওপরে উঠুক না কেন, সে পড়ে যাবে। গল্পের শিক্ষা, সততা ও বিশ্বাস। এই গল্পে রফিকের সততা এবং তার প্রতি মানুষের বিশ্বাসই তাকে চরম বিপদের মুখে রক্ষা করেছে। সততা প্রথমে দুর্বল মনে হলেও এটি শেষ পর্যন্ত সবচেয়ে বড় শক্তি। জীবনে সৎ থাকলে সাময়িক ক্ষতি হলেও দীর্ঘমেয়াদে এর ফল সব সময় ভালো হয়। ন্যায় বিচারের গুরুত্ব। বিচারক নাসিরের চরিত্র প্রমাণ করে যে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা কতটা জরুরি। শুধুমাত্র আইনের জোরে নয়, বরং গভীর পর্যবেক্ষণ, বিচক্ষণতা এবং সত্য উদ্ঘাটনের অদম্য ইচ্ছার মাধ্যমে একজন বিচারক ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন। প্রতারণা ও লোভের পরিণতি। ব্যবসায়ী শফিকের লোভ তাকে সাময়িক লাভ দেখালেও শেষ পর্যন্ত তার সব সম্মান ও সম্পদ কেড়ে নিয়েছে। গল্পটি শেখায় যে প্রতারণা এবং লোভ কখনো ভালো ফল বয়ে আনে না, বরং তা আমাদের সম্মান ও বিশ্বাসকে নষ্ট করে দেয়। সাধারণ মানুষের ক্ষমতা। রফিকের মতো একজন সাধারণ কৃষকও তার বুদ্ধি ও অভিজ্ঞতা দিয়ে জটিল ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে পারে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি মানুষের ভেতরেই সত্যকে জয় করার ক্ষমতা লুকিয়ে আছে।